আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর হোসেন, চ্যানেল এনএস থেকে। আজকে আমি আপনাদেরকে একজন করদাতার আয়কর রিটার্ন কিভাবে অনলাইনে পূরণ করতে হয় এবং সাবমিট করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দেব। যে রিটার্নটি দিয়ে আমি আজকের টিউটোরিয়ালটি প্রস্তুত করছি, সেই রিটার্নটিতে করদাতার বেতন খাতে উৎস কর থাকবে, ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্টের উপর উৎস কর থাকবে, সঞ্চয়পত্রের উপর উৎস কর থাকবে এবং লোন ফাংশন থাকবে এবং গৃহ নির্মাণ থাকবে। সুতরাং সাধারণত একজন করদাতার আয়কর রিটার্ন পূরণের ক্ষেত্রে যে বিষয়গুলো আসতে পারে সেই সবগুলো বিষয় মোটামুটি এখানে কভার দেওয়া হবে। এরপরেও যদি আপনার কোনো বিষয় জানার থাকে অথবা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই আলোচনায় নেই, সেই রকম কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে লিখতে পারেন। আপনার কমেন্টের উত্তর খুব দ্রুতই দেওয়া হবে। এই প্রশ্ন করার মাধ্যমে আপনি যেরকম উপকৃত হবেন ঠিক সেইভাবে অন্যরাও উপকৃত হবে। তাছাড়া আমি যা আলোচনা করব এখানে তার মধ্যে সব কিছুই সঠিক হবে এমনটি আমি বলবো না। যদি আমার কোনো ভুল আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি সেটি ভবিষ্যতে সংশোধন করে নিব, ফলে আপনার দ্বারা আমারও উপকার হবে। যে রিটার্নটি আমি পূরণ করে দেখাচ্ছি সেটার সাথে সংশ্লিষ্ট না হলেও যে বিষয়গুলো থাকতে পারে সেই বিষয়গুলো আমি এখানে যতদূর সম্ভব বিস্তারিত আলোচনা করে দেব। তো যদি এমন হয় যে উৎসকর কর্তনের পরেও আপনার ট্যাক্স প্রদান করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্যাক্স প্রদান করবেন অনলাইনে ই-চালানের মাধ্যমে সেটিও আমি এখানে দেখিয়ে দেব। যে রিটার্নটি আমি এখানে টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছি সেই রিটার্নটি হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর। ভবিষ্যতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আয়কর রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করতে হয় সেটি নিয়ে আমার ভিডিও আসছে। আমার চ্যানেলের সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে তা, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি, যাতে করে ভবিষ্যতে আমার ভিডিওগুলোতে আমি সংশোধনী নিয়ে আসতে পারি। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করবেন না, তারপরেও আপনার রিটার্ন পূরণটি সঠিক হয়েছে কিনা সেটি আপনি এখানে যাচাই করতে পারেন। অর্থাৎ আপনি এন্ট্রি করবেন, সাবমিট করবেন না, তাহলে বুঝে নিতে পারবেন যে আপনার ট্যাক্স ক্যালকুলেশন সঠিক হয়েছে কিনা, আপনার কোন কোন বিষয়গুলোতে গ্যাপ আছে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এই বছর অনলাইনে রিটার্ন সাবমিট করবেন না, সামনের দিনগুলোতে করবেন, সেক্ষেত্রে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন যে অনলাইনে আয়কর রিটার্ন করতে গেলে কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন হয় বা কি কি প্রসেস অবলম্বন করতে হয়। সঠিকভাবে অনলাইনে আয়কর রিটার্ন পূরণ করার জন্য আপনাকে আমি দুইটা পরামর্শ দেব। প্রথম পরামর্শ হচ্ছে অফলাইনে কিভাবে আয়কর রিটার্ন পূরণ করতে হয় সেটি আপনি আগে নিজে চর্চা করবেন, তারপরে অনলাইনে চেষ্টা করবেন। আর আরেকটি পরামর্শ হচ্ছে যে কোনো অনলাইন রিটার্ন নিয়ে ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনার রিটার্নটি পূরণ করতে বসবেন। আপনি একটু করে দেখেই যদি অনলাইনে রিটার্ন পূরণ করতে বসে যান তাহলে সেক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করাটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে নজরে আনতে চাই, সেটা হলো আপনি যদি অনলাইনে এন্ট্রি করলে আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে না। যতক্ষণ না আপনি সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অনলাইন রিটার্নটি সাবমিট হবে না। সুতরাং আপনি প্র্যাকটিস করার জন্যও আপনার অফলাইনে দাখিল করা রিটার্নটি আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন। শেষ পর্যায়ে যে সব ক্ষেত্রে আপনার উৎসকরের এন্ট্রি দিতে হয়, উৎসকর সমন্বয় করতে হয়, সেই বিষয়টি আমি এখানে ক্লিয়ার করে দেব। যেহেতু বেশিরভাগ চাকরিজীবীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক ইন্টারেস্টের উপর একটা উৎসকর কর্তন করে, অনেকের সঞ্চয়পত্রের উপর উৎসকর কর্তন করে, আবার গত অর্থ বছরে বেতন খাতে উৎসকর কর্তন করা হয়েছে। সেই হিসেবে যে সমস্ত চাকরিজীবীদের বা যে সমস্ত ব্যক্তিদের উৎসকর কর্তন আছে তাদের উৎসকর কীভাবে এখানে এন্ট্রি করতে হয় সেটি দেখিয়ে দিব। এরপর আপনার যদি ট্যাক্স পেয়েবল থাকে, উৎসকর কর্তনের পরেও যদি আপনার ট্যাক্স দিতে হয়, সেই কর আপনি কিভাবে এখানে পরিশোধ করবেন সেই বিষয়টি আমি প্রসেস সহকারে শিখিয়ে দেব। তাছাড়া আপনার চালান, প্রাপ্তি স্বীকার, রিটার্নের কপি কিভাবে সংগ্রহ করবেন সেটি আমি দেখিয়ে দেব। তো অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি হিসাবে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হয়। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আমার আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি।
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা উপরে আই কার্ডের মধ্যে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখে নিতে পারেন। তো আমি শুরু করছি আজকের টিউটোরিয়াল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলে যাচ্ছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপরে এখানে আমি চলে যাব ই রিটার্ন সাবমিট করার ওয়েবসাইটে। ই রিটার্ন লিখে সার্চ করব। ই রিটার্ন লিখলেই শুরুতে চলে আসলো যেটি ই রিটার্ন, এখানে ক্লিক করলাম। etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে ই রিটার্নে ক্লিক করলাম। এখানে জানেন যে দুইটা অপশন, একটা হচ্ছে I am already registered, I am not yet registered। যারা এখনো নিবন্ধন করেননি তারা I am not yet registered এ ক্লিক করে নিবন্ধন করে নেবেন। আর যেহেতু এখন আমাদের নিবন্ধন হয়ে গেছে সেহেতু আমরা এখানে লিখব, সিলেক্ট করব I am already registered। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি টিন নাম্বারটি প্রথমে লিখবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা যেটা আছে এটা এখানে লিখতে হবে। আর যদি ক্যাপচা না বুঝে থাকেন তাহলে এই যে পাশে রিফ্রেশে ক্লিক করলে আরেকটি ক্যাপচা আপনার জন্য নিয়ে আসবে। আমি ক্লিক করলাম, ধরেন রিফ্রেশে ক্লিক করছি, এখানে আমাকে আরেকটা ক্যাপচা দিচ্ছে, আমি এখন সেটি লিখব। লিখার পরে সাইন ইনে ক্লিক করলাম। যারা নিবন্ধন করার পর প্রথমবার লগ ইন করবেন তাদের বেলায় এরকম একটা ইন্টারফেস আসবে। এটা মূলত ঠিকানা আপডেট করার জন্য এবং স্বামী বা স্ত্রীর নাম যদি টিন রেজিস্ট্রেশন করার সময় দিয়ে না থাকে তাহলে দেওয়ার জন্য একটা অপশন, এবং স্বামী বা স্ত্রীর টিন নাম্বার যদি এখানে এন্ট্রি দেওয়া না থাকে সে টিন নাম্বার এন্ট্রি দেওয়ার অপশন। কলমের মতো চিহ্নে ক্লিক করে এডিট করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করলে এডিট হয়ে যাবে। নিচে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে রেগুলার ই রিটার্ন, সাবমিশনের অধীনে রেগুলার ই রিটার্ন সাবমিশন আছে, সাবমিশনের এখানে রেগুলার ই রিটার্ন। আগে এখানে দুইটা অপশন ছিল, একটা হলো ওয়ান পেজ রিটার্ন আর একটা হচ্ছে রেগুলার ই রিটার্ন। এখন শুধুমাত্র রেগুলার ই রিটার্ন এই অপশনটি আছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যার আইডিতে লগ ইন করা হয়েছে তার এখানে নাম ঠিকানাগুলো লিখতে হয় না, এগুলো অটোমেটিকলি থাকে, এগুলো দেওয়া লাগে না। এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি এডিট করতে পারবেন আর কিছু বিষয় আছে আপনি এডিট করতে পারবেন না। যেমন অ্যাসেসমেন্ট ইয়ার আপনার এডিট করার সুযোগ দিবে না। এখানে যেহেতু সেলফে আছে এখানে কোনো কিছু আপনি রদবদল করতে পারবেন না। ইনকাম ইয়ারটা আপনি এখানে এডিট করতে পারেন। এখানে প্রথমে বলা হচ্ছে উপরে যে ইনকাম ইয়ারের কথা বলা হয়েছে সেখানে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। যদি থেকে থাকে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে নোতে ক্লিক করবেন। আর যদি কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় থাকে সেক্ষেত্রে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এটা সাধারণত যাদের বেলায় যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কর অব্যাহতিপ্রাপ্ত হিসাবভুক্ত করার জন্য এখানে কোনো নোতে দিলে সমস্যা হয় না। কিন্তু এর বাইরে যদি কর অব্যাহতিপ্রাপ্ত ইনকামের সুযোগ নেওয়ার দরকার হয়, যেমন আপনার যদি রেভিনিউন্স এসে থাকে বা অন্য কোনো উৎস থেকে আপনার আয় হয়ে থাকে যেটার দ্বারা আপনার কর অব্যাহতি প্রাপ্তি সুবিধা দাবি করতে হয়, যেমন আপনি যদি পুরস্কার পেয়ে থাকেন, কল্যাণ তহবিলের কোনো সাহায্য পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইয়েস ক্লিক না করেন শুধুমাত্র আপনার বেতন খাতে যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকবে সেটা কাউন্ট হবে, আর বেতন খাতের বাইরে যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে সেটি এন্ট্রি করার অপশনটি আপনার জন্য চালু হবে না। তারপরেও যদি মনে হয় যে আপনার এটা চালু করার দরকার, পরবর্তীতে যদি আপনি বুঝতে পারেন যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় এন্ট্রি দেওয়ার এই অপশনটি চালু করা দরকার, তাহলে আপনি ব্যাকে এসে সেটাতে আবার ইয়েস দিয়ে যেতে পারেন। তো যেহেতু আমি যে রিটার্নটা এখানে দেখাচ্ছি সেই রিটার্নটিতে বেতন খাতের বাইরে কোনো কর অব্যাহতিপ্রাপ্ত আয় দেখানোর দরকার নেই, সেজন্য আমি এখানে নো সিলেক্ট করলাম। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যদি দেশে রেসিডেন্স হয় তাহলে রেসিডেন্ট ক্লিক করবেন, আর যদি নন রেসিডেন্স হয় তাহলে নন রেসিডেন্স ক্লিক করবেন। যেহেতু চাকরিজীবীরা দেশে থাকে বেশিরভাগ, সেজন্য আমি রেসিডেন্ট সিলেক্ট করে দিলাম। আর হেড অফ ইনকাম,
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখান থেকে যে যে অপশনগুলো সিলেক্ট করবেন সেই খাতের ইনকামগুলো শো করার জন্য আপনি অপশন পাবেন পরবর্তীতে। আর এখান থেকে সিলেক্ট করেছেন একটা, ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, যেহেতু চাকরিজীবীর আয়কর রিটার্ন ফিল আপ করছি সেজন্য এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে দিলাম। কিন্তু পরক্ষণে আপনি বুঝতে পারলেন যে আপনার ফিনান্সিয়াল ইনকামটাও অন করা দরকার, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। সেই ক্ষেত্রে আপনি ব্যাকে এসে আবার এখানে যদি এই অপশনটা চালু করে দেন তাহলে আপনার জন্য ফিনান্সিয়াল ইনকাম শো করার সেই অপশনটি চালু হয়ে যাবে। ঠিক সেমভাবে এখানে ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স যদি আপনার দেওয়ার দরকার হয়, যে ক্ষেত্রে যেটা দরকার হবে সেক্ষেত্রে এখানে সেই অপশনগুলোতে টিক মার্ক দিবেন। যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবীর আয়কর রিটার্ন ফিল আপ করছি সেই জন্য আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট টিক মার্ক দিলাম, কারণ ওনার সঞ্চয়পত্র আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখান থেকে ইন্টারেস্ট পেয়ে থাকে, সেই ইন্টারেস্ট ইনকামটা আমাকে এখানে এন্ট্রি দিতে হবে। এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস, এখান থেকে যদি আপনার ফার্ম থাকে, তারপরে মেম্বার অফ এওপি, ইনকাম ফ্রম আউটসাইড বাংলাদেশ যদি থাকে তাহলে এখান থেকে সেই বিষয়গুলো আপনি টিক মার্ক দিতে পারেন। আরেকটা ইনকাম থাকে সেটা হলো যাদের ছোট বাচ্চার যদি ইনকাম থাকে, অথবা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে তার স্পাউসের ইনকামটা থাকে, যদি তার টিন না থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে তারপর অগ্রসর হতে হবে। এরপর পরবর্তী ধাপে যাওয়ার আগে আপনি সেভ করবেন, যেহেতু আমাদের দেশে ইন্টারনেট বা ইলেকট্রিসিটি প্রবলেম হয় মাঝে মাঝে, সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো এখানে সেভ করেছেন সেই বিষয়গুলো যাতে পরবর্তীতে আবার নতুন করে দিতে না হয় সেজন্য আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই পর্যন্ত এটা আমি পরবর্তী আসলেও একইভাবে পাবো। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দিতে হবে। আপনারা জানেন যে মিনিমাম ট্যাক্স, করমুক্ত আয়, এইসব ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, যা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আয়কর হার, করমুক্ত আয়, তারপরে ন্যূনতম কর, এই নিয়ে ভিডিওটি আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিঙ্ক থাকবে, অথবা উপরে আই কার্ডে ক্লিক করলে পেয়ে যাবেন। তো সেই বিষয়গুলোর সুবিধা নিতে গেলে আপনাকে এখানে এটা এগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমে তো হচ্ছে লোকেশন অফ দি মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামটা কোন জায়গায়, কারণ ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, চিটাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া, এইসব বিষয়গুলো ন্যূনতম কর ক্যালকুলেশন করার ক্ষেত্রে খুব বেশি দরকার হয়। তো এটা যেহেতু এই চারটি অপশনের কোনোটিতে নেই সেজন্য এনি আদার এরিয়াতে সিলেক্ট করলাম। তো এনি আদার এরিয়ার জন্য ন্যূনতম কর হবে ৩,০০০ টাকা, আর ঢাকা সিটি নর্থ, সাউথ এবং চিটাং সিটির জন্য ৫,০০০ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য ৪,০০০ টাকা ন্যূনতম কর ক্যালকুলেশন হবে। আরেকটা বিষয় হলো, যদি আপনি গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হন, অথবা প্রতিবন্ধী হয়ে থাকেন, অথবা তারপরে প্রতিবন্ধী সন্তানের আইনানুগ অভিভাবক অথবা প্যারেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে সেই বিষয়গুলো টিক মার্ক দিবেন যদি হয়ে থাকেন। সেক্ষেত্রে এটা সুবিধা হবে। করমুক্ত আয়ের যে সিলিং আছে, আমরা জানেন যে ৩.৫ লক্ষ টাকা প্রত্যেক করদাতার জন্য, নির্বিশেষে সবার জন্য ৩.৫ লক্ষ টাকা করমুক্ত আয়। মহিলা তৃতীয় লিঙ্গ তাদের জন্য করমুক্ত আয় হচ্ছে ৪ লক্ষ টাকা। আর এর বাহিরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, তারপরে ডিজেবল ব্যক্তিদের জন্য শ্রেণী আছে। সো এগুলো বিস্তারিত আমার ওই ভিডিওটাতে আছে, আমি এখানে সেগুলো বিস্তারিত আলোচনা করছি না। তো এখানে তৃতীয় লিঙ্গ নাকি মহিলা না পুরুষ সেই বিষয়টার অপশন না থাকার কারণ হচ্ছে, যেহেতু টিন রেজিস্ট্রেশন করার সময় সেই বিষয়গুলো চলে আসছে, এই টিনের সাথে সে কোন মহিলা না পুরুষ সেই বিষয়টা সিলেক্টেড আছে, সেজন্য এখানে সেই অপশনটা আর নেই। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আপনি যদি কর অব্যাহতি, কর রেয়াত দাবি করবেন কিনা, তো সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি সিলেক্ট করে দেন তাহলে কর রেয়াদের জন্য যে অপশন সেই অপশনটি আসবে, আর যদি নোতে ক্লিক করেন তাহলে কর রেয়াদের যে অপশন সেই অপশনটি আপনি পরবর্তীতে পাবেন না।
আবার যদি ওই আগের মতোই যদি আপনার মনে হয় যে না হ্যাঁ আমার কর রিয়াতের দাবি আছে, তাহলে আপনি পিছনে এসে ইয়েসে ক্লিক করে সেভ করে দিবেন, তাহলেই ওই সংশ্লিষ্ট ক্ষেত্রে গিয়ে কর রিয়াতের বিষয়টি আপনি পেয়ে যাবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি কিনা এটা জিজ্ঞেস করছে, আমি নোতে ক্লিক করছি, কর রিয়াতটা ইয়েস দিলাম। এরপর হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে সম্পদ বিবরণীর জন্য আইটি 10B রিকোয়ারমেন্ট। এখানে প্রশ্ন করা হচ্ছে যে 50 লক্ষ টাকার উপরে টোটাল সম্পদ কিনা, যদি হয় হ্যাঁ হয় তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো হয় তাহলে নোতে ক্লিক করবেন। তারপরে মোটর কর আছে কিনা, যদি থাকে ইয়েস, আর না থাকলে নো। তারপরে অফশোর প্রপার্টি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। হাউস প্রপার্টি আছে কিনা সিটি কর্পোরেশন এলাকায়, তা ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। এরপরে নিচে এসে যে বিষয়টি জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি সম্পদ বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা নেই, এরপরও আপনি দাখিল করবেন কিনা। আমার দৃষ্টিতে বাধ্যবাধকতা না থাকলেও সম্পদ বিবরণী বিস্তারিত দাখিল করাটাই উচিত, যেহেতু এখানে 50 লক্ষ টাকার নিচে সম্পদ, চাইলে আমরা আইটি 10B অর্থাৎ সম্পদ বিবরণী দাখিল না করলেও পারি। কিন্তু তারপরেও আমি চাইতেছি যে সম্পদ বিবরণী দাখিল করব। আর আমার ভিডিওটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও, সেহেতু আপনাদেরকে সব কিছু দেখানোর জন্যই আমাকে সেটা রাখতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার উপরের এগুলো যদি সবগুলোই নো হয়, তাহলে চাইলেই আপনি সম্পদ বিবরণী আইটি 10B দাখিল নাও করতে পারেন। সেক্ষেত্রে নোতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, ইয়েসে ক্লিক করলে তাহলে আপনার আর সম্পদ বিবরণী দাখিল করা লাগবে না, এবং নিচে এসে দেখেন অ্যামাউন্ট অফ দি গ্রস ওয়েলথ, টোটাল সম্পদের পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। যদি 50 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। আমি এখানে নোতে ক্লিক করলাম, অর্থাৎ আমি সম্পদ বিবরণী দাখিল করতে চাই। এগুলো করার পর প্রথমে আমি সেভ করলাম, সেভ করার পরে আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন উপরে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এই দুইটা অপশন দেখতে পাচ্ছি। তার কারণ হলো আমরা শুরুতে আমাদের ইনকামের কাজ দুইটা দেখিয়েছি, সিলেক্ট করেছিলাম, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। উপরে আর কিছু বিষয় আমি দেখাচ্ছি, দেখেন এখানে অ্যাসেটমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন বিও, এই সবগুলো বিষয় আমরা ধাপে ধাপে অতিক্রম করব। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাসেসমেন্ট ধাপের মধ্যে ছিলাম, এখন ইনকাম ধাপের মধ্যে আছি। এরপরে রিবেটে যাব। যেহেতু আমরা কর রেয়াত পাওয়ার অপশনটা এনেবল করেছিলাম, টিকমার্ক দিয়েছিলাম, সেজন্য আমাদের রিবেটের অপশনটা আছে। যদি না দিতাম তাহলে সেটা থাকতো না। তো এগুলো ধীরে ধীরে আমরা এখানে যেতে পারবো, সরাসরি যেতে পারবো, অথবা ব্যাকে এসে যেতে পারবো। এই যে এখানে ব্যাকে ক্লিক করে পিছনে যেতে পারবো, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে যেতে পারবো। এ হলো মোটামুটি ওভারভিউ। তো আমি এখন প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে গেলাম। এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ, কী ধরনের চাকরিজীবী সেটা সিলেক্ট করতে হবে। আপনি যে ধরনের চাকরিজীবী সিলেক্ট করবেন, আপনার ইনকামটার বেতনের মধ্যে কোনটা করযোগ্য আর কোন অংশটা কর অব্যাহতিপ্রাপ্ত, সেটা ক্যালকুলেশন এখান সিস্টেম থেকে করে নেবে। তো যদি পেমেন্ট থ্রু আইবিএস হয় তাহলে আইবিএস লিখবেন, আর যদি গভর্নমেন্ট পে স্কেল বাট আইবিএস নট থ্রু আইবিএস, যদি আইবিএসের বাহিরে পেমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে পেমেন্ট নট থ্রু আইবিএস সিলেক্ট করে দিতে হবে। আর প্রাইভেট হলে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটা সিলেক্ট করতে হবে। স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, তো যাদের ক্ষেত্রে কর হ্রাসকৃত হারে কর আওতাভুক্ত বেতন পেয়ে থাকে তাদের ক্ষেত্রে নিচেরটা। যেহেতু আমি যে রিটার্নটা আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি, তিনি আইবাস থেকে বেতন পেয়ে থাকে, আইবাসের মাধ্যমে সরকারি বেতন পেয়ে থাকে আইবাসের মাধ্যমে, সেজন্য আমি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথমে আপনার এখানে লিখতে হবে অফিসের নাম, এরপরে ডেজিগনেশন। অফিসের নাম ওইটাই লিখবেন যেটা আপনার আইবাস থেকে যে স্যালারি স্টেটমেন্ট জেনারেট হয়, সে আইবাস থেকে স্যালারি স্টেটমেন্টের উপরে একটা অফিসের নাম থাকে, সেই নামটা আপনারা এখানে লিখবেন। আমি সরাসরি আইবাস থেকে যে স্যালারি স্টেটমেন্টটা জেনারেট করা হয়েছে সেটা থেকে দেখে লিখছি। অফিস লিখলাম, এরপরে পদবি লিখলাম,
উপজেলা এডুকেশন অফিস, লোহাগাড়া, চট্টগ্রাম, অ্যাসিস্ট্যান্ট টিচার। পার্টিকুলারের মধ্যে বেসিক পে লিখলাম। বেসিক পে আমার স্যালারি স্টেটমেন্ট দেখে দেখে যেটা যতটুকু সেটি আমি লিখব। তারপরে হাউস রেন্ট আমি এখানকার ধারাবাহিকতায় যেতে পারি অথবা স্যালারি স্টেটমেন্টের ধারাবাহিকতায় যেতে পারি। আমি স্যালারি স্টেটমেন্টের ধারাবাহিকতা দিয়েই করছি, কারণ যাতে কোনো একটা আয় বাদ না যায় ভুলক্রমে। এডুকেশন অ্যালাউন্স, এখানে যে অ্যালাউন্সগুলো দেখাচ্ছে এগুলোর বাহিরে যে কোনো অ্যালাউন্স আপনি যোগ করতে পারেন। এই যে নিচে এসে অ্যাড মোরে ক্লিক করলাম। অ্যাড মোরে ক্লিক করার পর এখানে বিভিন্ন অ্যালাউন্সের ইয়েগুলো আছে। এখান থেকে আমি এডুকেশন অ্যালাউন্স, দেখেন এখানে ছিল না, আমি যোগ করছি, এডুকেশন অ্যালাউন্স সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো এখানে অটোভাবে দেওয়া আছে এগুলোর বাইরে যেটা যোগ করবো এই অ্যাড মোরে ক্লিক করলে সেই অ্যালাউন্সটা পেয়ে যাব। ওইটা সিলেক্ট করলে এখানে চলে আসবে, এডুকেশন অ্যালাউন্স চলে আসলো। আমি এখন এডুকেশন অ্যালাউন্স দিচ্ছি, 2000 টাকা দিলাম। এরপরে হচ্ছে হাউস রেন্ট, আমি স্যালারি স্টেটমেন্টের ধারাবাহিকতায় যাচ্ছি। এরপরে মেডিকেল অ্যালাউন্স, পরে টিফিন অ্যালাউন্স। টিফিন অ্যালাউন্স এখানে নেই, আমি নিচের থেকে নিয়ে আসতেছি, সেই জন্য দেখেন অ্যাড মোরে ক্লিক করলাম। অ্যাড মোরে ক্লিক করার পর টিফিন অ্যালাউন্সটা খুঁজে দেখব। লিখলে কয়েকটা অক্ষর লিখলে হয়তো চলে আসবে টিফিন, এই যে TIF লিখার সাথে সাথে টিফিন অ্যালাউন্স পেয়ে গেলাম, সিলেক্ট করলাম, এর উপরে চলে আসলো। এবার এখানে টাকার ফিগারটা বসিয়ে দিব। এরপর আমার আছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা দিয়ে দিচ্ছি। এরপর বাংলা নিউ ইয়ার। এরপর একটা আছে স্পেশাল বেনিফিট, স্পেশাল বেনিফিটটা ওখানে উপরে নেই, আমি নিচের থেকে নিয়ে আসবো। নিচের থেকে নিয়ে এসে স্পেশাল বেনিফিট আসলে এখানে ওইভাবে নেই, আমাকে নতুন করে স্পেশাল পেজে স্পেশাল পে উল্লেখ করতে হচ্ছে, স্পেশাল পে। এরপর মোটামুটি টোটাল স্যালারির যে খাতগুলো আছে গভর্নমেন্ট চাকরির ওনার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেগুলো চলে আসছে। চলে আসার পর আমি এখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সেভ এন্ট্রি করলাম। এরপর আমি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এন্ট্রি করব। তারপর আমি একটু সেভ করে নিচ্ছি যাতে আমার স্যালারিটা সেভ থাকে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে সিলেক্ট করলাম। এরপরে টাইপ ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ, কী ধরনের অ্যাসেট থেকে আমি ইনকামটা করলাম সেটা আছে। সিলেক্ট করার পর নিচে এই অপশানগুলো আছে দেখতে পাচ্ছেন, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আদার দেন পেনশনার, আরেকটা হচ্ছে পেনশনার। এরপরে ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসেট, সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এই অপশানগুলো আছে। এর মধ্যে থেকে আমি প্রথমে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা সেটা আমি এন্ট্রি করব। সেটা এন্ট্রি করার জন্য সিলেক্ট করলাম ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র। এখান থেকে সিলেক্ট করার পর এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ইস্যু ডেটটা দিতে হবে। ইস্যু ডেট মাউস পয়েন্টার যখন ক্লিক করলাম সাথে সাথে একটা ক্যালেন্ডার চলে আসলো। প্রথমে আমি সালটা সিলেক্ট করব, সালটা সিলেক্ট করার পর মাস সিলেক্ট করব, তারপরে তারিখ সিলেক্ট করে দেব। করার পর ভ্যালু কত টাকার সঞ্চয়পত্র সেটি উল্লেখ করব, 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র। গ্রস ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত পাওয়া গেছে সেটা লিখব। এরপরে আমি TDSটা উল্লেখ করব। উল্লেখ করার পর শেষ। ধরেন একটা যাদের সঞ্চয়পত্র আছে তাদের এতটুকুতে শেষ করে সেভ এন্ড ড্রাফটে ক্লিক করলে হবে। আর যদি একাধিক সঞ্চয়পত্র থাকে তাহলে এখানে উপরে দেখেন অ্যাড একটা বাটন আছে, অ্যাডে ক্লিক করতে হবে। আমি অ্যাডে ক্লিক করলাম, আমি আরেকটা এন্ট্রি করছি। এরপরে ইস্যু ডেট আগের মতো আমি প্রথমে সাল সিলেক্ট করছি, তারপরে মাস, এরপরে তারিখ। টাকার পরিমাণটা লিখবো, কত টাকার সঞ্চয়পত্র, 3 লক্ষ টাকা। এরপরে ইন্টারেস্ট ফিগারটা লিখবো, এরপরে হচ্ছে TDS অর্থাৎ উৎসকর কত কর্তন করা হয়েছে সেটি আমি লিখছি। লিখার পরে আমার কাজ শেষ, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমার টোটাল অ্যামাউন্টটা নিচে দেখাচ্ছে, দেখেন টোটাল 8 লক্ষ টাকার সঞ্চয়পত্র, 2টা সঞ্চয়পত্র। এর মধ্যে টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে 92,160 টাকা। এরপরে 9,216 টাকা TDS অর্থাৎ উৎসকর কর্তন করা হয়েছে। এই বিষয়গুলো একটু দেখে শুনে সঠিকভাবে দিবেন যাতে করে ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনি ফাইনালি সাবমিট করতে পারবেন না।
তাহলে ইনকামের পর্বটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, না সরি, আমাদের এখনো শেষ হয়নি। আমরা ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্টটা এখানে যোগ করব। ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্টটা যোগ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানের মধ্যে আমরা যেই জায়গায় চাকরি করছি, একটা জায়গা যেহেতু চাকরি, সেখানে একটা আছে এমপ্লয়মেন্ট স্যালারিটা, সামারিটা দেখতে পারেন। আমি যে স্যালারি স্টেটমেন্ট এখানে এন্ট্রি করেছি এর মধ্যে কত টাকা কর অব্যাহতি প্রাপ্ত আর করযোগ্য কোন কোন ফিগারগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এটা দেখার জন্য এমপ্লয়মেন্ট সামারি থেকে আমরা যে আগে অফলাইনে তফসিল সাবমিট করতাম, তফসিল তৈরি করতাম স্যালারি বেতন খাতা আয়ের, সেটা এখানে সামারি চলে আসছে। এই মাঝখানেরটা হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আর পরেরটা হচ্ছে করযোগ্য। তো ঠিক আছে, এখান থেকে আমরা কন্টিনিউ করতে পারি। আমরা এখান থেকে কন্টিনিউ করছি না। এরপর আমরা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যেহেতু সঞ্চয়পত্র এন্ট্রি করেছি, এরপর আরেকটা খাত আমার যোগ করতে হবে। সেই জন্য আমি এই ডান পাশে দেখেন এড অ্যানাদার টাইপ অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম। এটা হবে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ। কোন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট আমি দিব? ইন্টারেস্ট অর প্রফিট, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ট্রেজারি বন্ড উইথ টিডিএস, অর্থাৎ উৎসকর সংশ্লিষ্ট ইন্টারেস্ট বা প্রফিট। ক্লিক করার পর এবার আমাকে একটা তালিকা চলে আসবে। এখান থেকে আমাকে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে গ্রস অ্যামাউন্ট অর্থাৎ ইন্টারেস্ট কাজে টোটাল কত পাওয়া গেছে, এই ইন্টারেস্ট রিলেটেড কোনো ফি যদি কর্তন করে থাকে সেটা এখানে এন্ট্রি দিতে হবে আর টিডিএসটা এন্ট্রি করতে হবে। তো প্রথমে ব্যাংক সিলেক্ট করার জন্য যখন আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, এখানে বাংলাদেশের তফসিলি সকল ব্যাংকের তালিকা চলে আসছে। এখান থেকে আমার যে সংশ্লিষ্ট ব্যাংক আমি সেই ব্যাংকটা সিলেক্ট করব। বাংলাদেশ কৃষি ব্যাংক, আমি কৃষি ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করব। অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিতে চেষ্টা করবেন, তা না হলে আপনি যখন সোর্স ট্যাক্স এন্ট্রি করবেন সেক্ষেত্রে একটু সমস্যা হবে। এরপরে টোটাল কত টাকার ইন্টারেস্ট পাওয়া গেছে সেটা আমি এখান থেকে দিব। এরপরে ফি যদি থাকে আমাকে দিতে হবে, আর না থাকলে এখানে যতগুলো ফিনান্সিয়াল ফিগার দেওয়ার বিষয় আছে সেখানে যদি কোনো ফিগার না থাকে অবশ্যই আপনাকে জিরো দিতে হবে, না হলে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। তো উৎসকর কত কর্তন করা হয়েছে সেটা আমি দিচ্ছি 1637, হ্যাঁ দিলাম। এরপরে আমার আরও ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। সেজন্য আরও ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য এই যে এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর আমি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করব। একটু আগে যেটা এন্ট্রি করেছি সেটা হচ্ছে এফডিআর এর উপর, এখন যেটা এন্ট্রি করব সেটা হলো সেভিং অ্যাকাউন্টের উপর। বাংলাদেশ কৃষি ব্যাংক দেওয়ার পর এখান থেকে কত টাকার ইন্টারেস্ট পাওয়া গেছে সেটা লিখতে হবে। আপনারা জানেন যে বছরে দুইবার পাওয়া যায়, একটা হচ্ছে ডিসেম্বরে আর একটা হচ্ছে জুন মাসে। দুটোটা যোগ করে সুন্দরভাবে ফিগারটা লিখতে হবে। লিখলাম। এরপর আমি আরেকটা অ্যাকাউন্ট যোগ করব, সেজন্য আবার এই যে অ্যাড বাটনে ক্লিক করলাম। এরপরে ব্যাংকের নাম সিলেক্ট করব, সোনালী ব্যাংক। এরপরে কি পরিমাণ ইন্টারেস্ট পাওয়া গেছে সেটা লিখতে হবে। যদি আরও থাকে এইভাবে আপনি অ্যাড বাটনে ক্লিক করে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টগুলো যুক্ত করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আর যুক্ত করার দরকার হয় নাই। তাহলে নিট ইনকাম কত টাকা এখান থেকে ইনকাম আসছে সেটা এখানে অটোভাবে যোগ হয়ে গেছে। তো আমি সেভ এন্ড ড্রাফে ক্লিক করলাম। এর মধ্যে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়েন্টের মধ্যে আমার একটা খাত গেছে, সেটা হলো জিপিএফ অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা পাওয়া গেছে সেটা এখানে এন্ট্রি করা হয়নি, আমি সেটা এন্ট্রি করছি। জিপিএফ ইন্টারেস্ট চলে আসলো এখানের থেকে আমি জিপিএফ ইন্টারেস্টটা লিখে দিলাম। জিপিএফ ইন্টারেস্টটা আমি অ্যাড করলাম। এরপরে সেভ ড্রাফটে ক্লিক করলাম। তাহলে আমার দুইটা খাতের ইনকাম ছিল, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এর মধ্যে আমার যে খাতের ইনকামগুলো আছে আমি সেগুলো এখানে অ্যাড করলাম। আর যেগুলো যদি নতুন কোনো খাত যুক্ত করতে হয় তাহলে অ্যাড মোরে ক্লিক করে সেখান থেকে আমি নিয়ে এসে এখানে
টাকার ফিগারটা বসে দেবো। যদি মনে করেন যে কোনো একটা বিষয় আমি এখানে অ্যাড করেছি, আমার দরকার নেই, এই যে এখানে লাল চিহ্নিত ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর এমপ্লয়মেন্ট সামারি, বেতন খাতের সামারি যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে বেতন খাতের সামারি দেখতে পাবেন। যেমন দেখেন এখানে কোন কোন বিষয়গুলো করযোগ্য আর কোন কোন বিষয়গুলো কর অব্যাহতিপ্রাপ্ত সেগুলো এখানে অটোভাবে চলে আসছে। যারা আয়কর রিটার্ন অফলাইনে জমা দেন তাদেরকে আমি বলেছিলাম যে আপনার রিটার্ন করাটা সঠিক আছে কিনা সেটা যদি আপনি যাচাই করতে চান সেজন্যও আপনি এখানে এন্ট্রি করে দেখতে পারেন আপনার রিটার্নটা সঠিক আছে কিনা। তো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যেও আমার দুইটা খাত আছে, একটা হচ্ছে সঞ্চয়পত্রের ইনকাম আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ইনকাম। আমি দুইটাই এখানে এন্ট্রি করেছি। যদি আরও খাত থাকে ইন্টারেস্টের ফিনান্সিয়াল অ্যাসেটের উপর তাহলে অ্যাড অ্যানাদার টাইপ সিলেক্ট করে আপনি সেটা এখানে এন্ট্রি করতে পারেন। তো অ্যানাদার টাইপের মধ্যে কি কি আছে দেখেন, এখানে এগুলোই আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে আরেকটা অ্যানাদার টাইপ যোগ করতে পারেন। আমার মোটামুটি এই পর্যন্ত শেষ। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে রিবেটের অপশন আসছে, কর রিয়াদের অপশন। কর রিয়াদের অপশনের মধ্যে যে বিষয়গুলো কর রিয়াদের মধ্যে থাকে সেগুলো এখানে দেখানো হচ্ছে, আর আদার্স থাকলে আদারে সিলেক্ট করলে আপনি নিচে আরও পাবেন। ইন জেনারেল যেগুলো থাকে সেগুলো এখানে আমি দিচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স নাই, এই করদাতার ক্ষেত্রে ডিপিএস নেই, সেজন্য আমি ডিপিএস দিচ্ছি না। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, এখানে একটা বিষয় হচ্ছে আপনারা দেখছেন যে আমি ওনার সঞ্চয়পত্রে আয়টা এন্ট্রি করেছি। তো আমি এখানে কর রিয়াদের ক্ষেত্রে এই সঞ্চয়পত্রটা আমি এন্ট্রি দিতে পারবো কিনা, আমি এটা এখানে এন্ট্রি দিতে পারবো না। তার কারণ হলো ওইটা আগে ক্রয় করা ছিল। আমি যদি গত আয় বৎসরে কোনো সঞ্চয়পত্র ক্রয় করতাম তাহলে সেটি আমি এখানে দিতে পারতাম। অর্থাৎ এই রিটার্ন যেটা ফিল আপ করছি এটা হচ্ছে করবর্ষ 2023-24। এই 2023-24 করবর্ষের মধ্যে যদি আমার কোনো নতুন সঞ্চয়পত্র ক্রয় করা থাকতো তাহলে আমি সেটাকে এখানে টিকমার্ক দিয়ে সঞ্চয়পত্রটা আমি কর অব্যাহতি কর রিয়াদ পাওয়ার জন্য অন্তর্ভুক্ত করতে পারতাম। তো যেহেতু আমার আগের ক্রয় করা, সেই আগের ক্রয় করাটা এখানে আসবে না। এরপর আরও যা যা আছে, যদি এই যে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ওনার এটা এখানে যে বৎসরে এই আয় বৎসরে যেটা জমা হয়েছে সেটা কর রিয়াতের ক্ষেত্রে বিবেচ্য হবে। অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে প্রথমে। একটা বিষয় হলো যেটা আগের ম্যানুয়াল অ্যাকাউন্ট ছিল সেটা এখানে এন্ট্রি হবে না, যেটা ডিজিটাল নাম্বার দেওয়া আছে আয়কর আপনার জিপিএফ স্লিপের মধ্যে সেটা থাকবে, সেটা এখান থেকে দেখে দেখে আপনি জিপিএফ অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। কন্ট্রিবিউশন ওনার গত আয় বছরে ওনার জমা কত ছিল সেটা এখানে লিখব, লেখার পরে শেষ। এরপরে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এরপরে সরকারি চাকরিজীবীদের আরেকটা বিষয় থাকে অ্যাপ্রুভ বেনাভোলেন্ট ফান্ড, যে এখানে গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মকর্তাদের গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, কর্মচারীদের ক্ষেত্রে বেনাভোলেন্ট ফান্ড থাকে, সেটা স্যালারি স্টেটমেন্টের মধ্যে পাবেন। স্যালারি স্টেটমেন্ট দেখে সেখানে এখানে দিতে হবে। এখানে 1800 টাকা দিলাম, দেওয়ার পরে যেহেতু এই যে গ্রুপ ইন্স্যুরেন্স এখানে নেই সেজন্য এখানে 0 দিতে হবে। 0 না দিলে সামনে অগ্রসর হওয়া যাবে না। তাহলে এখানে কর রিয়াদ পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয় একটা হলো প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে বেনাভোলেন্ট ফান্ড। এই বিষয়গুলো দেওয়ার পরে আরও যদি থাকে দিয়ে নিচে এসে সেভ করতে পারেন। যেহেতু আমি কন্টিনিউ করছি, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাবে। তো এখানে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 25,800 আর টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেট সেটা হচ্ছে 25,500। তো যদিও এই রিটার্নের মধ্যে ডিপিএস নেই, তারপরেও আমি বলে রাখছি, আপনি যদি এখানে মনে করেন আমি দিলাম ডিপিএস অ্যাকাউন্ট নম্বর দিলাম, দিয়ে ব্যাংকের নাম দিলাম দেখানোর জন্য দিচ্ছি আমি, এখানে একটা অ্যামাউন্ট দিলাম, এরপরে ডিপিএস অ্যামাউন্ট দিলাম ধরেন 1,50,000, কিন্তু অ্যালাওয়েবল অ্যামাউন্ট নিবে 1,20,000। অর্থাৎ কর রিয়াদের ক্ষেত্রে ডিপিএস আপনি যতই করেন না কেন 1,20,000 পর্যন্ত সর্বোচ্চ অ্যালাউ হবে। তো প্রত্যেক ক্ষেত্রে আপনি এই যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেম, আপনি প্রিমিয়াম যা জমা দিবেন তা যদি অ্যালাউয়েবল হয় পুরোটাই অ্যালাউয়েবল নেবে, আর যদি পুরোটা অ্যালাউয়েবল না হয় যেতটুকু অ্যালাউয়েবল সেটা এখানে নেবে। এখানে যদি আমি ধরেন 50,000 দিই তাহলে ওইখানে 50,000, অর্থাৎ সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএসের ক্ষেত্রে। তো
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কোনো বিষয় যদি আপনার জানা নাও থাকে, ধরেন আপনি ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা আপনি জানেন না, কিন্তু এখানে এসে এন্ট্রি দিলে সর্বোচ্চ সীমা নিবে, বাকিটা নিবে না। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেম, অন্যান্য আদার্স সব কিছুর ক্ষেত্রেই যদি কোনো সীমা বা কোনো বিষয় আপনার জানা না থাকে, আপনি এখানে এন্ট্রি দিলে যে বিষয়টা যতটুকু নেওয়ার সেতটুকুই নিবে। এই বিষয়টা নিয়ে আপনার একটা বিশেষ সুবিধা হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে। তো অনলাইনে এন্ট্রি করলে সেই বিষয়গুলো খুব সহজে ক্যালকুলেশন হয়ে যায়। এরপর নিচে এসে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার পর আমার এক্সপেন্ডিচারে চলে আসছে। এক্সপেন্ডিচার হচ্ছে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। অর্থাৎ বলছে যে আপনার অবস্থা অনুযায়ী IT10 BB অর্থাৎ জীবনযাত্রা সংক্রান্ত ব্যয় বিবরণী সাবমিট করাটা আপনার জন্য ম্যান্ডেটরি না, কিন্তু তারপরেও আপনি সাবমিট করবেন কিনা। আমি বললাম যে হ্যাঁ আমি সাবমিট করব। তো সেক্ষেত্রে আর যদি নো দেন তাহলে এখানে নোতে আসবে, আর টোটাল একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, কত খরচ হয়। একদম জিরো দিলে কিন্তু আবার নিবে না। তো এখানে যার যে পরিমাণ খরচ হবে সেটা উল্লেখ করবেন, আর কমেন্টে যদি কোনো বিষয় উল্লেখ করার দরকার হয় সেই ক্ষেত্রে কমেন্টে বিশেষ বিশেষ বিষয় উল্লেখ করতে পারেন। যেহেতু ইংলিশে আপনার এই রিটার্নটি ফিল আপ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ইংলিশে বিষয়গুলো উল্লেখ করলে আমার মনে হয় বেশি ভালো হয়। এরপর একটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা হলো আপনার পেমেন্ট অফ দি ট্যাক্সের সোর্স। যে ট্যাক্সটা আপনি উৎসকর হিসেবে বিভিন্ন সময় আপনার কাছ থেকে কর্তন করা হয়েছে সেটি এখানে দিবেন। আর গত রিটার্নে যদি রিটার্নের সাথে আপনি কোনো ট্যাক্স পরিশোধ করেন সেটা উল্লেখ করতে হবে। এই করদাতার যেহেতু ব্যাংক লোন আছে, তিনি যে ব্যাংক ইন্টারেস্ট প্রদান করছেন সেটা এখানে স্পেসিফিক একটা খাত আছে, সেটা তো উল্লেখ করতে হবে। যেমন দেখেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এটা এখানে উল্লেখ করতে হবে। আমি সেটা এখানে উল্লেখ করব। প্রথমে আমি সোর্স ট্যাক্স সার্টিফিকেটটা লিখছি, ইতিপূর্বে তার যে সোর্স ট্যাক্স কর্তন করা হয়েছে সেগুলোর যোগফল। আমি সোর্স ট্যাক্সটা লিখছি 11,851 টাকা সোর্স ট্যাক্স লিখলাম। তারপরে অন্য ট্যাক্স নেই, এরপরে ইন্টারেস্ট, ব্যাংক লোনের উপর ইন্টারেস্টটা দিচ্ছি, ব্যাংক লোনের ইন্টারেস্টটা দিলাম। এরপরে আরও কিছু খরচ দেখাবো। তাহলে এই যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের ক্ষেত্রে যেহেতু মহিলা করদাতা, ওনার খরচ খুবই কম। তারপরেও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে খাদ্য, বস্ত্র, এই জাতীয় ব্যয়গুলো খরচ যেটাকে বলা হয় আমাদের, সেটা এখানে দিব। এরপরে বাসস্থান সংক্রান্ত ব্যয়, বাসা ভাড়া নিয়ে থাকলে সেটা এখানে দিবে। এরপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট খরচ, এখানের মধ্যে যদি গাড়ি থাকে ড্রাইভারের খরচ, আর যদি অন্য ট্রান্সপোর্ট যাতায়াত খরচ থাকে তাহলে সেক্ষেত্রে যাতায়াত খরচ। এরপরে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, এখানে ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, এইসব বিষয়গুলো। হোম স্টাফ যদি থাকে তার বেতন দিলাম। এরপরে হচ্ছে এডুকেশন এক্সপেন্স, সন্তানদের পড়াশোনার খরচটা এখানে দিবে। তারপর উৎসব ভাতা, আমাদের ঈদের যে খরচগুলো হয়, বিভিন্ন অনুষ্ঠানের যে খরচগুলো হয় সেগুলো এখানে উল্লেখ করতে পারবে। যদি খাত উল্লেখ না থাকলে সব ক্ষেত্রে আদারের একটা সুযোগ থাকে, আদার স্পেশাল এক্সপেন্সেস এটা আছে, এনি আদার এক্সপেন্সেস আছে, এখানে উল্লেখ করা যাবে। এরপরে নিচে এসে যেটা সোর্স ট্যাক্স ছিল সেটা এখানে দিলাম। আর যে যদি ট্যাক্স পেমেন্ট অফ ট্যাক্স অর্থাৎ গত রিটার্নের সাথে যদি কর পরিশোধ থাকে তাহলে সেটা এখানে আসবে। এরপরে হচ্ছে সাব টোটাল চলে আসলো। এরপরে যে ব্যাংক লোন যেহেতু ওনার আছে, ব্যাংক লোনের উপর যে ইন্টারেস্ট দেওয়া আছে সেটা 26,573, টোটাল 1 লক্ষ টাকা। আমি সেভ করলাম প্রথমে, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী ধাপে যাওয়ার পরে এবার এখানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের বিষয়গুলো আসবে এবং ফাইনালি নিচে এসে এই যে ডিফারেন্সের মধ্যে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে জিরো রিটার্ন বলে অনেকে। আমি আসলে আগে নিজেও বুঝতাম না যে কেন জিরো রিটার্ন বলা হয়। আমার কাছে এই বিষয়টা খুবই আশ্চর্য লাগে যে নিচে জিরো মিললে জিরো রিটার্ন বলতে হবে। আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর মনে হয় আর কি। রিটার্ন তো মিলবে, এটা আবার জিরো রিটার্ন কি? অনেক খোঁজাখুঁজি করার পর জিরো রিটার্ন মানে পরে পেয়েছিলাম যে যার কোনো ট্যাক্স নেই তার জিরো রিটার্ন। আবার এখন দেখছি কিছু ভিডিওতে ইউটিউবাররা বলছে যে
ডিফারেন্স জিরো হলে জিরো রিটার্ন। তো যাই হোক, যে যেভাবেই বলুক না কেন, জিরো রিটার্ন বলতে কোনো রিটার্ন আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে এখানে জিরো হওয়াটাই বলে অনেকের কাছে এটা জিরো রিটার্ন। তো প্রথমে অ্যাসেটের মধ্যে বিজনেস ক্যাপিটাল, যদি ব্যবসা থাকে ব্যবসা ক্যাপিটালটা এখানে লিখতে হবে। নন এগ্রিকালচার অ্যাসেট, যেই সম্পদগুলো আপনার থাকবে সেগুলোতে টিক মার্ক দিয়ে সম্পদের বিবরণীতে দিতে হবে। যেহেতু ওনার নন এগ্রিকালচার প্রপার্টিস আছে সেজন্য আমাকে এখানে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার জন্য আমি নন এগ্রিকালচার প্রপার্টিসে টিক মার্ক দিলাম। ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, টাইপ অফ অ্যাকোজিশন অ্যান্ড এরিয়া অফ প্রপার্টি, ইউনিট এবং ভ্যালু স্টার্ট, বছরের শুরুতে ভ্যালু এবং বছরের শেষে ভ্যালুটা দিতে হবে। তো বুঝে গেছি যে এখানে কী কী দিতে হবে। ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন দেওয়ার জন্য আমি এটাকে বর্ণনাগুলোকে ইংলিশে গুগল ট্রান্সলেটে বাংলা লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। এখান থেকে কপি করে এখানে চলে আসলাম। চলে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে একটু দেখে নিব যে ঠিক আছে কিনা। যেহেতু দানপত্র মূল্যে পাওয়া গেছে সেজন্য আমি এখানে টাইপ অফ অ্যাকোমোডেশন লিখলাম গিফট। আর যারা পৈতৃক সূত্রে পারেন ইনহেরিটেন্স, এরপরে যারা পারচেস করবেন তারা পারচেস লিখবেন। এরপরে এরিয়া অফ প্রপার্টি, এরিয়া হচ্ছে 1 শতক। ইউনিট এখানে সব কিছুই আছে, ডিসিমেল, এরিয়া, স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার সবই আছে। আমি ডিসিমেল লিখলাম। ভ্যালু অফ বছরের শুরুতে কত টাকা ছিল আমি সেই বিষয়টা লিখছি 4,20,000। বছরের শেষে আছে 4,20,000। এরপর আরেকটা বিষয় এটার সাথে যোগ হবে, সেজন্য আমি এই যে এটে ক্লিক করলাম। এটে ক্লিক করার পর এটা হচ্ছে নির্মাণাধীন ঘর। এর মধ্যে লিখলাম 1200 স্কোয়ার ফিট আন্ডার কনস্ট্রাকশন, একতলা ভবন 1200 স্কোয়ার ফিট আন্ডার কনস্ট্রাকশন লিখলাম। এরপরে যেহেতু এটা নিজের টাকা খরচ করেই নির্মাণ করা হচ্ছে, পারচেজে আসবে। পারচেজে এরপরে এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট সিলেক্ট করলাম। ইউনিট হচ্ছে স্কোয়ার ফিট, এরপরে উল্লেখ করব টাকা লিখব। আমাকে এই টাকাটা পরে একটু কারেকশন করতে হবে। আপাতত আমি 5 লক্ষ টাকা দিয়ে, বছরের শুরুতে ছিল না, বছরের শেষে এটা হচ্ছে, সেজন্য বছরের শুরুতে জিরো। যেহেতু এই নির্মাণটা এই বছরে করা হচ্ছে সেজন্য আমি বছরের শুরুতে জিরো দিলাম আর বছরের শেষে 5 লক্ষ দিলাম। তো এটা যদি আমার আরও এটা কারেকশন করতে হবে, কারণ শেষে এসে যদি দেখি যে আমার ক্যাশ টাকা অতিরিক্ত থাকতেছে সেটা আমি এখানে যোগ করে দিব। তো এইটা গেল। এরপরে যাদের বেলায় নন ফ্ল্যাট বুকিং দিয়ে থাকেন, যারা এটা হলো ঘর নির্মাণ নিজে করছেন সেটা, আর যদি ফ্ল্যাট বুকিং দিয়ে থাকেন এটা অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টিসে যখন ক্লিক করবেন, প্রপার্টিস টাইপ কী ধরনের প্রপার্টিসের পার্টিকুলার কি টাইপ লিখবেন, কোন ধরনের আপনার পার্সেজ না উত্তরাধিকার নাকি গিফট, তারপরে কত টাকা অ্যাডভান্স দিয়েছেন, অ্যাডভান্স বছরের শেষে অ্যাডভান্স কত সেটা উল্লেখ করে আপনি পরবর্তীতে যেতে পারবেন। তো সুতরাং যারা ফ্ল্যাটে বুকিং দিয়ে অগ্রিম দিয়ে থাকেন সেটা এখানে এন্ট্রি হবে, আর যারা নিজে ঘর নির্মাণ করবেন সেটা তাদের ব্যয়টা এখানে হবে। আর যদি কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ড আপনি ক্রয় করে থাকেন বা গিফট হিসেবে পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেগুলো এখানে দিবেন। তারপর এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে আগের মতো বর্ণনা দিবেন। ডেসক্রিপশনের লোকেশন এখানে লিখবেন, মৌজা, উপজেলা, ইউনিয়ন, থানা এগুলো দিবেন, বা সিটি কর্পোরেশন হলে কোন মৌজা সেটা দিবেন। টাইপ অফ অ্যাকুইজিশন, ক্রয় করছেন না পারচেস করছেন, ক্রয় করছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি গিফট পেয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরিয়া অফ দি প্রপার্টিস, ইউনিট এখানে যেগুলো আছে, ডিসিমেল, এরিয়া, স্কোয়ার ফিট, যে ভূমির বেলায় কিন্তু এটা স্কোয়ার ফিট পাবেন না, ডিসিমেল অথবা একর পাবেন। তারপরে বছরের শুরুতে খরচ আর বছরের শেষে খরচ। এখানে বছরের শুরু আর শেষ এন্ট্রি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যদি এই বিষয়ে এই বছরে আপনি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি বছরের শুরুর বেলায় দিবেন জিরো, যেমনটি আমি এখানে দিয়েছি, আর বছরের শেষে ফিগারটা উল্লেখ করবেন। তো এখানে আমি যার আয়কর রিটার্ন ফিল আপ করে দেখাচ্ছি তার ক্ষেত্রে এগ্রিকালচার প্রপার্টি নেই মেয়ে, সেই জন্য আমি তার এখানে এগ্রিকালচার প্রপার্টিটা এন্ট্রি দিচ্ছি।
তাহলে ফিনান্সিয়াল অ্যাসেট আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে শেয়ার ডিবেঞ্চার, যদি থাকে টিকমার্ক নাই, যেহেতু দিচ্ছি না। সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রের স্কিমের নামের পাশে লেখা থাকে কি ধরনের, এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। তো এখানে আমি ফ্যামিলি সেভিং সার্টিফিকেট লিখলাম। সঞ্চয়পত্রের স্কিমের নাম, ওখানে সঞ্চয়পত্রের স্টেটমেন্ট উল্লেখ থাকে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এরপরে ইস্যু ডেটটা এখান থেকে ওই আগের মতো। প্রথমে হচ্ছে প্রথমে সাল সিলেক্ট করব, এরপরে মাস সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভ্যালু কত টাকার মূল্য সেটা আমি এখানে দেওয়ার পরে, যদি মনে করেন যে ইম্পোর্ট ফ্রম ইনকাম, এখানে যদি আমি ক্লিক করি, আমি একটু আগে যে ফিনান্সিয়াল ইনকাম এন্ট্রি করেছি সেখান থেকে চলে আসবে। দেখি, একটু ক্লিক করে দেখি। দেখেন এই যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্রে যে আমি এন্ট্রি করেছিলাম ওখান থেকে এগুলো এখানে চলে আসবে। সিলেক্ট করলাম, সিঙ্ক ভ্যালু, এখানে চলে আসছে। এটা খুবই একটা চমৎকার বিষয়। আমি আগেরটা যেটা এন্ট্রি করছিলাম সেটা ডিলিট করে দিলাম। এটা দেখেন খুবই চমৎকার বিষয়, যেহেতু আমি ফিনান্সিয়াল ইনকাম এন্ট্রি করেছি আগে, তো ওখান থেকে এখানে আমি এই যে ইম্পোর্ট ফ্রম ইনকামে যখন ক্লিক করলাম তখন ওখান থেকে এটা অটোভাবে এখানে চলে আসছে, আমার আর লিখার দরকার হয়নি। চমৎকার বিষয়। এরপরে ফিক্সড ডিপোজিট এফডিআর যদি থাকে তাহলে এফডিআর এখানে এন্ট্রি করতে হবে, পার্টিকুলার এফডিআর। তারপরে ব্যাংকের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্ট, যদি একাধিক থাকে তাহলে এখানে অ্যাডে ক্লিক করলে আর একটা অপশন পাবো, যেহেতু ওইটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। একটাই এফডিআর আছে, প্রথমে পার্টিকুলার এফডিআর লিখলাম, এরপরে হচ্ছে নেম অফ ব্যাংকের নাম লিখলাম বাংলাদেশ কৃষি ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর লিখলাম, এরপরে ব্যালেন্স কত সেটা লিখলাম। এরপরে ডিপিএস থাকলে ঠিক সেমভাবে ডিপিএসে ক্লিক করলে পার্টিকুলার এন্ট্রি দিবেন। আমার এখানে আর নেই। তারপরে প্রভিডেন্ট ফান্ডটা আসবে, প্রভিডেন্ট ফান্ড জিপিএফ, এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপর ব্যালেন্স কত সেটা এখানে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এরপরে আর নাই। এরপরে আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে পার্টিকুলার দিয়ে উল্লেখ করে দিব। এরপরে গোল্ড, মেয়েদের তো গোল্ড থাকে, পার্টিকুলার মধ্যে গোল্ড লিখলাম। ডায়মন্ড যাদের থাকে ডায়মন্ড লিখলেন। তারপরে সিলভার, এগুলো যা যা আছে যে অপশানগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে টাইপ অফ অ্যাকুইজিশন কীভাবে পেয়েছেন সেটা, উত্তরাধিকার, পারচেজ, গিফট হিসাবে দিলাম। কোয়ান্টিটি ওনার আয়কর রিটার্ন আগেরটাতে যেভাবে আছে 20। এবার ইউনিট দেখেন, তোলা, গ্রাম, কিলোগ্রাম, ভরি উল্লেখ করে দিলাম। এরপরে ভ্যালু, যেহেতু গিফটের সম্পদ এগুলো সাধারণত গোল্ডের বেলা মানুষ মূল্য উল্লেখ করে না। এখানে মূল্য উল্লেখ না করলে আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? যখন আপনি বিক্রি করবেন পুরোটার উপরে ট্যাক্স দিতে হবে। আর যদি মূল্য উল্লেখ করেন তাহলে এখানে প্রদর্শিত মূল্য এবং বিক্রয় মূল্য দুইটার মধ্যে যেটা পার্থক্য হবে, যদি এখানকার মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেন, যে পরিমাণ বেশি মূল্যে বিক্রি করবেন সেটার উপর ট্যাক্স দিলে হবে। আর যদি এখানে যে পরিমাণ যে মূল্য উল্লেখ করবেন সেই মূল্যের চেয়ে যদি কম মূল্যে বিক্রি করেন সেক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ আপনি লসে আছেন। আর এখানে যদি মূল্য প্রদর্শন করেন তার চেয়ে যদি বেশি মূল্যে বিক্রি করেন, ডিফারেন্স যেটা হবে সেটা ক্যাপিটাল গেইন, এবং ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিলেই আপনার শেষ হয়ে যাবে। আর যদি এখানে মূল্য 0 দেন তাহলে যাই বিক্রি করবেন টোটালটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি আপনার ডিসিশন আপনি নেন, আপনি মূল্য দেখাবেন কিনা। এরপরে ফার্নিচার, ইকুইপমেন্ট, আদার্স, এগুলো হচ্ছে ফ্যামিলিতে তো সবারই থাকে। পারচেজ, কোয়ান্টিটি দিলাম আমি 10টা আইটেম। এরপরে ভ্যালু ওনার আগের রিটার্নে যেই পরিমাণটা দেওয়া আছে আমি জাস্ট ওইটাই রাখলাম, 2 লক্ষ টাকা। এরপরে আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, মূল্যবান সম্পদ যদি থাকে। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এরপরেও আসছে হলো আপনার যদি ব্যাংকে ব্যালেন্স থাকে, ক্যাশ ইন হ্যান্ড থাকে, সেগুলো এন্ট্রি দেওয়ার। নোট, কারেন্সিজ, ব্যাংক কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এটার উল্লেখ করে দিলাম। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যোগ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যোগ করার জন্য এখানে ক্লিক করলাম। এরপরে টাইপ কী ধরনের বিষয় সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নেম,
এখানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আসবে, একটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, একটা সোনালী ব্যাংক। প্রথমে সোনালী ব্যাংকেরটা দিই, যেহেতু সোনালী ব্যাংক আসছে। অ্যাকাউন্ট নাম্বার 120880, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এবার ব্যালেন্স হলো বছরের শেষে যে ব্যালেন্সটা আছে তো সেটা দিলাম। অন্য অ্যাকাউন্ট যদি থাকে এতে ক্লিক করবেন, এতে ক্লিক করলে আবার চলে আসলো। এরপর ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে ব্যাংকের নাম লিখবো, নাম লিখছি বাংলাদেশ কৃষি ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এরপরে বছরের শেষে ব্যালেন্সটা দিলাম, শেষ। এরপর আমি একটু নিচে এসে দেখি আমার ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, কিছু ডিফারেন্স আছে, এটা মিলে যাবে। এরপর আমি আপাতত ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছি না, লাইবিলিটিস দিচ্ছি। লাইবিলিটিস আপনারা জানেন যে ব্যাংক লোন আছে, বোরিং ফ্রম ব্যাংক আর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এখানে আমি ব্যাংকের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেই ব্যাংকের নামটা আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি, যেহেতু কৃষি ব্যাংকের লোন। এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করব 56। কি ক্ষেত্রে লোনটা নেওয়া আছে? গৃহ নির্মাণ, কনস্ট্রাকশন ঋণ। এরপরে ব্যালেন্স অ্যামাউন্ট, এখন বছরের শেষে কত টাকার দেনা আছে সেটা লিখব। ঠিক আছে, আর কোনো নাই। এরপরে নিচে আসি। নিচে আসলে এখানে যে যে সম্পদগুলো থাকবে সবগুলোই আপনারা এন্ট্রি ভাবে উল্লেখ করে দিবেন, টিকমার্ক দিয়ে নিচে বর্ণনাগুলো দিবেন। এখানে যা যা আছে আমি দিয়েছি, যদি এর অতিরিক্ত প্রয়োজন হয় সেটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, অন্য কোনো লোন থাকলে এখানে দিবেন। তারপরে আনসিকিউর্ড লোন অর্থাৎ ব্যক্তিগত কোনো যদি দাঁড় কর্য থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির নাম দিতে হবে এবং টিন নাম্বার দিতে হবে, কি পারপাসে নিয়েছেন সেটা দিতে হবে। আবার ব্যাংকে ব্যালেন্স অ্যামাউন্ট, কত টাকা দেনা আছেন সেটা উল্লেখ করতে হবে। সুতরাং এটা খেয়াল রাখবেন। আর যদি টিন নাম্বার দিতে না পারেন সেক্ষেত্রে আদার লোন অথবা ড্রাফট দিতে পারেন, সেক্ষেত্রে বিস্তারিত উল্লেখ করতে হবে। হ্যাঁ, এরপরে দেওয়ার পরে লিভিং এক্সপেন্সেস, লস ডিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্সেস। একটা বিষয় আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি, অনেকের সম্পদ থাকে, আসবাবপত্র থাকে, সেই সম্পদগুলোর যদি কোনো ক্ষতি হয়, নষ্ট হয়, সেক্ষেত্রে যেমন আমার কম্পিউটার নষ্ট হলে আমি কি করব, আমি সেটা লসের মধ্যে দিয়ে পার্টিকুলার উল্লেখ করব, অ্যামাউন্টটা দিয়ে দিব। তখন আমার স্টেটমেন্ট থেকে সেই সম্পদটা কমাই দিলে কমে যাবে। এরপরে গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। আমার যদি কোনো ডোনেশন বা গিফট থাকে বড় ধরনের, সেই ডোনেশন বা গিফটগুলো আমি এখানে উল্লেখ করতে পারবো। আর এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি আপনার ডোনেশন দেন, যাকে দিয়েছেন তার টিন নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এবং এখানে ট্র্যাক করা হবে যাকে আপনি দিয়েছেন তার টিনের বেলায় রিসিপ্ট দেখানো হয়েছে কিনা। তো এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হবে। ইনকাম শোন ইন দ্য রিটার্ন, এটা আমার ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে আসছে। ইনকাম এক্সেম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, কর অব্যাহতিপ্রাপ্ত, এগুলো আমার ইয়ার থেকে চলে আসছে, আমার স্যালারি স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট থেকে চলে আসছে। আদার রিসিপ্ট, যদি আপনার আর কোনো প্রাপ্তি থাকে সেক্ষেত্রে সেটা উল্লেখ করবেন, পার্টিকুলার রেফারেন্স এবং অ্যামাউন্ট উল্লেখ করে দিয়ে এখানে দিবেন। এরপরে নিচে আসার পর একটা বিষয় আছে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। গত বছরের শেষে আমার নেট সম্পদ কত ছিল সেটা আমাকে এখানে দিতে হবে। 251 দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে এরপরে ডিফারেন্স আছে, এই যে এগুলো। গ্রস ওয়েলথ হচ্ছে আমার 34,39,290, টোটাল লাইবিলিটিস 1,97,778, নেট ওয়েলথ হলো 32,41,000, নেট ওয়েলথ এট দি লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার 30,39,351 টাকা। এরপরে চেঞ্জ ইন দ্য আমার সম্পদ বেড়েছে 2,02,161 টাকা। তারপরে অন্যান্য আউটফ্লো, আদার আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার 1 লক্ষ টাকা তার ব্যক্তিগত খরচটা। টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে 3,02,000 আর টোটাল সোর্স অফ ফান্ড হলো 6,65,000। আচ্ছা, তো এখানে একটা ডিফারেন্স আসছে, এই ডিফারেন্সটা হওয়া যাবে না, এখানে জিরো মিলাতে হবে। জিরো মিলাতে হলে আপনি কীভাবে মিলাবেন, এটার খুব সহজ থিওরি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ইউটিউবারের কাছে বা অন্য কোনো ট্যাক্স ফাইলকারীর কাছে আপনি আইনজীবীর কাছে জেনেছেন কিনা জানি না, এখানে একটা খুবই সহজ। দেখেন টোটাল ফান্ড আউটফ্লো, সোর্স অফ ফান্ড, তাহলে আমার এখানে বড় কোনটা দেখেন, আয় বেশি হয়েছে
আউটফ্লোটা কম হয়েছে, ব্যয়টা কম হয়েছে। তাহলে যে পরিমাণ আমার ব্যয় কম হয়েছে সেই পরিমাণ যদি আমি ব্যয় দেখিয়ে দিই তাহলে আমার মিলে যাবে। ব্যয় কী কী ক্ষেত্রে হয়? সাংসারিক ব্যয়ের ক্ষেত্রে ব্যয় দেখাতে পারবেন আপনি, সম্পদ বাড়িয়ে দিতে পারবেন। এই দুইটার যে কোনো একটা করলে আপনার ব্যয়টা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার টোটাল ফান্ড আউটফ্লোটা যখন সোর্স অফ ফান্ডের সাথে মিলে যাবে এখানে জিরো আসবে। তো আমি বিষয়টা নোট করলাম, এখানে 3,63,515 টাকা আমার ডিফারেন্স হয়েছে, সেটা আমি মিলিয়ে দিচ্ছি। কীভাবে দেখেন, আমি এখানে 3 লক্ষ টাকা দিব, ঘর নির্মাণের ক্ষেত্রে ব্যয় দেখাবো আরও 3 লক্ষ টাকা। নন এগ্রিকালচার অ্যাসেটের মধ্যে যে এখানে আমি 5 লক্ষ টাকা দেখিয়েছিলাম, এখানে আমি 8 লক্ষ টাকা দেখা দিব। 8 লক্ষ টাকা দেখানোর ফলে দেখেন আমার এখানে ডিফারেন্সটা কমে আসছে 63,515। এরপরে এই 63,515 টাকা আমি ক্যাশ ইন হ্যান্ড দেখাই দেব। এই ক্যাশ ইন হ্যান্ড 63,515 টাকা। দেখেন আমার এখানে জিরো চলে আসছে। এভাবে আপনি জিরো রিটার্ন আর কি, যেটাকে আমরা জিরো রিটার্ন বলি সবাই, জিরো রিটার্ন এইভাবে জিরো রিটার্ন মিলাতে পারবেন। তো আপনাকে বুঝতে হবে যে আউটফ্লো কত হলো আর সোর্স অফ ফান্ড কত হলো। সোর্স অফ ফান্ড যদি কম হয় তাহলে তো আপনি ইনকাম বাড়ানোর স্কোপ থাকতে হবে বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আউটফ্লোটা কমাই দিবেন, সম্পদ কমাই দিতে পারবেন, অথবা আপনি ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স যেটা সমন্বয় করার আমি একটু আগে যেটা দেখিয়েছি সেভাবে আপনি সমন্বয় করতে পারবেন। এরপরে আমি সেভ করে নিলাম, আমি সেভ এবং কন্টিনিউ করব। তো তারপরেও প্রথমে সেভ করে নিলাম, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ট্যাক্স পেমেন্টের বিষয় আসছে। দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস দুইটা মিলে 4,21,210 টাকা। এর মধ্যে ইনকাম কর অব্যাহতিপ্রাপ্ত 2,44,573 টাকা। এর মধ্যে ট্যাক্স আসছে 11,851 টাকা। তারপরে কর অব্যাহতি পাইছে 3,870 টাকা। এরপরেও ট্যাক্স পেয়েবল আছে 11,851 টাকা। এরপরে মিনিমাম ট্যাক্স হলো 3,000, ট্যাক্স পেয়েবল হলো 11,851 টাকা। এখনো আমরা সোর্স ট্যাক্স এন্ট্রি করি নাই। তো সোর্স ট্যাক্স এন্ট্রি করার জন্য এখানে দেখেন টোটাল ট্যাক্স পেয়েবলের নিচে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। ইয়েস, আমি সোর্স ট্যাক্স প্রদান করেছি। এরপরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এরপরে এখানে ইয়েসে ক্লিক করব। এ হলো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার উৎসকর কর্তন কীভাবে এন্ট্রি করবেন, সেজন্য ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করলে আমাকে আর একটা উইন্ডোতে নিয়ে যাবে। এটা হচ্ছে সোর্স ট্যাক্স ক্লেম করার জায়গা, ক্লেম সোর্স ট্যাক্স। এখানে ক্লিক করলাম। প্রথমত হচ্ছে স্যালারি, আইবাস প্লাস প্লাস, স্যালারি, আদার, ব্যাংক, ফিনান্সিয়াল ইন্টারেস্ট, ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইন্টারেস্ট, সঞ্চয়পত্র, আদার, এই সবগুলো বিষয় এখানে আছে। প্রথমে স্যালারি থেকে কত টাকার ট্যাক্স কর্তন করা হয়েছে, যদি ট্যাক্স কর্তন করা হয় সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে টাকার অ্যামাউন্টটা দিবেন। আমি আপনার এখানে ট্যাক্স কর্তন নাই, সেটা আমি এখানে দিব না, জিরো নাই, এটা নাই, এটা নাই। এরপর হচ্ছে সঞ্চয়পত্র একটা দিব। সঞ্চয়পত্র সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমি ওই সঞ্চয়পত্রে অ্যাসেটে যেভাবে সিঙ্ক করেছিলাম, ইনকাম থেকে আমি সিঙ্ক করতে পারি। এই যে সিঙ্ক ফ্রম ইনকাম, এখানে ক্লিক করলে সিঙ্ক ফ্রম ইনকাম। এখানে একটা বিষয় খেয়াল করছেন যে এই যে মাঝখানে আমি হাইপেনটা না দেওয়ার কারণে এটা সিঙ্ক হচ্ছে না। তো আমাকে এটা একটা জিনিস ক্যালকুলেশনে যেতে হবে, সেটা হলো পেমেন্ট স্ট্যাটাস। এরপর আমি ব্যাক করলাম, গো টু রিটার্নে গেলাম। গো টু রিটার্নে গিয়ে ইনকাম স্টেটমেন্ট আমাকে একটু কিছু এডিট করে দিতে হবে। এই যে ইনকামের মধ্যে, ফিনান্সিয়ালের মধ্যে গিয়ে সঞ্চয়পত্রের এখানে একটা বিষয় আমাকে এডিট করে দিতে হবে, এই যে হাইফেন 861
আমি একটু আগে একটা বিষয় দেখলেন যে আপনার সিঙ্ক করতে পারছিলাম না, কেন পারছিলাম না সেটা আমি বুঝে বলি। রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি দেখেন এখানে, মাঝখানে হাইফেন দি নাই। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু মাঝখানে হাইফেন থাকে সালের পরে আর কি। তো সেটা দেওয়ার পরে যখন আমি আবার ফিনান্সিয়াল ইনকামের মধ্যে কারেকশন করেছি, অ্যাসেটের মধ্যে কারেকশন করে দিয়ে এসেছি। দেওয়ার পরে যখন আমি সিঙ্কে ক্লিক করলাম, দেখেন আমার দুইটা সঞ্চয়পত্রের ফিগার কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে আমি টিডিএস কত ক্লেম করতেছি সেটা উল্লেখ করব। 760 এটার বেলায়, আর এটার বেলায় 3656। তো ভেরিফাইড দেখেন স্ট্যাটাস এখানে আসছে ভেরিফাইড। তো সিং ভ্যালু দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে এটা। তো সুন্দরভাবে দেখেন এখানে সোর্স ট্যাক্সের বেলায় সঞ্চয়পত্রের বিষয়টা চলে আসলো। তাহলে আমি প্রথমে কি করলাম, আমার ভুলটা কি ছিল সেটা আপনি শিখেন। আমি রেজিস্ট্রেশন নম্বরের বেলা হাইপেন দিনে সেটা আমি না দিয়ে যে ভুলটা করছিলাম সেটা ইনকামের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইনকামের মধ্যে কারেকশন করে দিলাম, সম্পদের মধ্যে কারেকশন করে দিলাম। তারপরে এখানে এসে দেওয়ার পরে যখন সিঙ্ক ফ্রম ইনকামে ক্লিক করলাম তখন আমার সেটা সিঙ্ক হয়ে চলে আসছে, আর আমি টিডিএসটা এন্ট্রি দিয়ে নিচে চলে আসলাম। এটা সঞ্চয়পত্রটা গেলে এবার ব্যাংকেরটা এন্ট্রি দেব। ব্যাংকেরটা এন্ট্রি দেওয়ার জন্য উৎসকর এন্ট্রি দেওয়ার জন্য ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টারেস্ট আর প্রফিটে সিলেক্ট করলাম। এরপর আমি লিখেও পারবো, লিখে করলে অনেক সময় একটা ডিজিট এদিক সেদিক হলে নেয় না। তো সিঙ্ক ফ্রম ইনকাম থেকে দিলাম, দেওয়ার পর এখানে চলে আসলো। এরপরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি ব্রাঞ্চের নামটা উল্লেখ করে দিব। ব্রাঞ্চের নামটা লিখে দিয়ে এখান থেকে কপি করে আমি তিনটাতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে নিচে এসে সিঙ্ক ভ্যালুতে ক্লিক করলাম। দেখেন খুব সুন্দরভাবে আমার ব্যাংক ইন্টারেস্ট এবং ব্যাংক ইন্টারেস্টের উপর টিডিএসটা সিঙ্ক করে নিয়েছে। তো আমার আর কোনো উৎসকর নেই, একটা হলো সঞ্চয়পত্রে, আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্টের উপর। এরপরে এগুলো দেওয়ার পরে আমি নিচে এসে এই যে এখানে এসে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এই যে বাম পাশে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আসার পর দেখেন 11,851 টাকা হলো আমার সোর্স ট্যাক্স, আর আমার ট্যাক্সও মেবি এতটুকুই ছিল। এবার পরে নিচে এসে গো টু রিটার্নে ক্লিক করলাম। গো টু রিটার্নে যখন ক্লিক করলাম তারপরে আমার আবার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা শো করছে। দেখেন 11,851 টাকা হলো আমার ট্যাক্স। এরপরে সোর্স ট্যাক্সটা নিয়েছে 11,851 টাকা। আমার পেয়েবল ট্যাক্স 00। এখন আমার আর এই রিটার্নে পেয়েবল ট্যাক্স নেই। এরপর আমি প্রসিড টু অনলাইন রিটার্নে গেলাম। এরপর এই রিটার্নটা হুবহুব আমরা যেরকম হার্ড কপি প্রস্তুত করি সেরকম হার্ড কপি এখানে চলে আসছে, একদম হুবহুব চলে আসছে। আমি চাইলে এখনই এটা সাবমিট দিয়ে দিতে পারি, এখনই আমি সাবমিট দিচ্ছি না। সাবমিট হওয়ার আগে এখানে প্রিন্ট নেওয়ার অপশন নেই, কিন্তু আপনি প্রিন্ট নিতে পারবেন, আমি দেখাচ্ছি কিভাবে সেটা। এরপর এটা ইংলিশে আছে, আপনি চাইলে বাংলা নিতে পারেন। এই যে এখন বাংলা হয়ে গেছে। তো এখান থেকে আমি কন্ট্রোল ফি দিলে আমার প্রিন্ট হওয়ার অপশন চলে আসলো। আমি এখন এটাকে প্রিন্ট করে নিব। প্রিন্টে ক্লিক করলাম, আমার ডেস্কটপে কোনো একটা জায়গায় আমি এটাকে সেভ করে নিব। একটা ফাইলের নাম দিলাম, নাম দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। এটা আমার কম্পিউটারে এখন সেভ হয়ে গেল। আমার কম্পিউটারে এটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি প্রিন্ট করে এটা দেখে নিতে পারি যে আমার সব কিছু ঠিক আছে কিনা। দেখে নিয়ে যদি মনে করেন যে সেভ করা যায় করব, তাহলে আমি নিচে এসে
এই যে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে যে সাবমিট করব কিনা, সাথে সাথে সাবমিট হয়ে যাবে। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে রিটার্নটি প্রস্তুত করে দেখিয়েছি অনলাইনে, এটাতে ট্যাক্স পেয়েবল নেই, অর্থাৎ তার ট্যাক্স দেনা নেই। উৎসকর সমন্বয়ের মাধ্যমে তার ট্যাক্স পেয়েবলটা আসেনি। তো যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অনলাইনে বিকাশ থেকে ট্যাক্স পেমেন্ট দিবেন। উপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন দেখেন, অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, ট্যাক্স এন্ড পেমেন্ট, রিটার্ন বিও, এর মধ্য থেকে ট্যাক্স এন্ড পেমেন্টের অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে তার এমপ্লয়ি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, এসব কিছু আছে। ট্যাক্স কত আসে সেটাও এখানে আছে, ৩৩,৫৩২ টাকা, আর ট্যাক্স রিবেট হলো ২১,৭৪৫ টাকা। তো নেট ট্যাক্স আফটার দি রিবেট ১১,৮৮৭ টাকা। এর মধ্যে মিনিমাম ট্যাক্স হলো ওনার জন্য ৩,০০০ টাকা, আর সারচার্জ নেই। তো ওনার ট্যাক্স পেয়েবল হলো ১১,৭৮৭ টাকা। তো এর মধ্য থেকে উৎসকর সমন্বয় করতে হয়। উৎসকর সমন্বয় করার পর উৎসকর কিভাবে সমন্বয় করতে হয় সেটি আমি ইতিপূর্বে দেখিয়েছি। তো উৎসকর আসছে ৮,৭৫৩ টাকা। ৮,৭৫৩ টাকা উৎসকর সমন্বয় করার পর ওনার ট্যাক্স পেয়েবল হচ্ছে ৩,৩৩৬ টাকা। এই ট্যাক্স পরিশোধ করার জন্য আমার নিচে দেখতে পাচ্ছেন পে নাও একটা অপশন আছে। আমাকে এই পে নাও অপশনের মধ্যে ক্লিক করতে হবে। পে নাও অপশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড ৩টা আছে, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড এবং মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার ফলে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারবেন সেগুলো এখানে দেখাচ্ছে। নিচে এসে চালানে ক্লিক করে দিবেন। চালানে ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করলাম। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর আমাকে এরকম একটা উইন্ডোজে নিয়ে আসলো। এখানে ট্যাক্স পেয়ারের টিন, তারপরে মোবাইল নাম্বার, ইমেল, তারপরে নাম, ঠিকানা ইত্যাদি দেখাচ্ছে। ৫ নম্বর ক্রমিকে দেখতে পাচ্ছেন যে অর্থ পরিশোধের জন্য ব্যাংক নির্বাচন। এখানে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ২টা অপশন আছে। ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট বাই ডিফল্ট আছে। এর মধ্যে ইন্টারনেট ব্যাংকিং এর আওতায় কোন ব্যাংক থেকে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারবেন সেটা আছে। কিন্তু আমি মোবাইল ব্যাংকিং যখন সিলেক্ট করলাম, তখন এখানে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারবেন সেইগুলো এখানে আছে। বিকাশ, নগদ, রকেট, আরেকটা আছে। এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর নিচের থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে এখানে কত টাকা পেমেন্ট করছি সেটা দেখাচ্ছে, এবং কনভেন্স ফি একটা চার্জ নিবে আমাকে ৩০ টাকা, সেই ৩০ টাকা শো করছে। টোটাল আমার ৩,৩৬৪ টাকা পেমেন্ট করতে হবে। যদি আমি এগ্রি থাকি তাহলে নিচে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এটা প্রসেস হচ্ছে, একটু সময় নিয়ে, অনেক সময় ইন্টারনেট স্টেবিলিটির উপর নির্ভর করে কত দ্রুত হবে। এরপর এখানে যে বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্ট দিবেন সেই বিকাশ নাম্বারটি দিতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড প্রেরণ করা হবে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে আপনাকে নিচের থেকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। যদি আপনি কোড না পেয়ে থাকেন তাহলে এখানে রিসেন্ট কোড একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনাকে আবার প্রেরণ করবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এরপরে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর নিচে এসে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। নিচে কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাকে ভেরিফিকেশন সাকসেসফুল বলে একটা মেসেজ আসছে। এরপরে এখানে থেকে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে মর্মে একটা মেসেজ আসছে। এরপর আমাকে আবার ট্যাক্স এন্ড পেমেন্টের মধ্যে নিয়ে আসলো। ট্যাক্স এন্ড পেমেন্টে আমি নিচে গিয়ে দেখব যে আমার কোনো ট্যাক্স পেয়েবল আর নেই, অর্থাৎ আমার ট্যাক্স পরিশোধ হয়ে গেছে। এখানে আমার ট্যাক্স পেয়েবল 0। এখন আমি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করে আমি অনলাইন রিটার্নের মধ্যে চলে যাব। প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করার পর আমার এখন আবার সেই রিটার্নের মধ্যে চলে আসলো। এখানে বাংলা ইংরেজি 2টা অপশন আছে। এবার নিচে গিয়ে আমি যদি সাবমিট রিটার্নে ক্লিক করি তাহলে আমার রিটার্নটি এখন সাবমিট হয়ে যাবে।
এরপরে বলছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য রিটার্ন, ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল হয়ে কনগ্রেচুলেশন জানানো হয়েছে এবং সাকসেসফুলি রিটার্নটি সাবমিট হয়েছে জানাচ্ছে এবং ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড ইউর অ্যাকনলেজমেন্ট রিসিভ, এখানে ক্লিক করলাম। আমার রিটার্নের প্রাপ্তি স্বীকারটি আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি আমার কম্পিউটারের লোকেশন সিলেক্ট করে দিলাম, লোকেশন সিলেক্ট করে দিয়ে নিচে ফাইল নেম দিলে দিতে পারি, না হলে সেভ দিলে সেভ হয়ে যাবে। সঠিকভাবে আয়কর রিটার্ন সাবমিট এবং ট্যাক্স পেমেন্ট করার পর পরবর্তীতে যে কোনো সময় আপনি আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারটি ডাউনলোড করতে পারবেন, রিটার্ন ডাউনলোড করতে পারবেন এবং চালানের কপি ডাউনলোড করতে পারবেন। সেটি করার জন্য এই যে বাম পাশে ট্যাক্স রেকর্ডে ক্লিক করলে নিচে একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট রিটার্ন অ্যান্ড চালান। তো অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে অ্যাকনলেজমেন্টটা আপনি ডাউনলোড করার অপশন পাবেন। কন্ট্রোল এন্ড দিলে একদম নিচে চলে আসবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপর রিটার্নে ক্লিক করলে রিটার্নটি ওপেন হবে। এখানে বাংলা ইংলিশ যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি কন্ট্রোল এন্ড দিলে নিচে এসে প্রিন্ট অপশন পাবেন, এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তাছাড়া চালানের কপিটা চাইলে আপনি নিতে পারবেন। এই যে বাম পাশে চালানে ক্লিক করলাম, এরকম চালানের বিষয়টা নম্বর শো করছে এবং চালানের ডেট শো করছে, টাকা শো করছে। ক্লিক হিয়ারে ক্লিক করলে এখান থেকে আপনার চালানের কপিটা শো করবে। এখানে ডাউনলোড একটা আইকন আছে, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।